ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। বাংলা ক্লাসে রয়েছি, রাইস অনলাইন ক্লাস চলছে আপনাদের জন্য এবং রাইস এডুকেশন তো অলওয়েজ তাদের স্টুডেন্টসদের পাশে থাকে। তাই এই একটা সিচুয়েশনও যাতে আপনারা আপনাদের এই প্রিপারেশন কোনো রকমভাবে বন্ধ না হয়, কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে, সেটা কিন্তু রাইস এডুকেশন অলওয়েজ মনে রেখেছে। আমি সরাসরি আবারও বাংলা ক্লাসে চলে যাব। স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার প্লিজ। প্রথম পর্যায়ে আমরা ডেসক্রিপটিভ পার্টে WBCS এর বোধ পরীক্ষণের ওপর একটু আলোচনা করলাম। সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের ওপর কতটা কি বোঝাতে পারলাম। তোমরা যদি প্র্যাকটিস করে সফলতা অর্জন করতে পারো তাহলে বোঝা যাবে যে বোধ পরীক্ষণটা ঠিকমতো বলতে পেরেছি। এবার আসবো ব্যাকরণের পর্যায়ে। আমাদের রাজ্যে কিছু পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। প্রিলি পরীক্ষার সামনে মেন পরীক্ষা আছে। কোভিড পরবর্তী সময়ে বা এই সময় পরীক্ষা নেওয়ার একটা ভাবনা চিন্তা চলছে। যে বিষয়গুলো আসছে, যেমন উল্লেখ করতেই পারি যে ICDS মেন পরীক্ষা শুধুমাত্র মেয়েদের জন্য খুব একটা ভালো চাকরি এবং ভালো একটা সুযোগও আছে নিজেকে প্রতিষ্ঠিত করবার। সেখানে যারা প্রিলি কোয়ালিফাই করেছো তাদের ব্যাকরণটা আছে। 25 নম্বরের ব্যাকরণ থাকবে ICDS মেনে। আর পাশাপাশি ব্যাকরণটা শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য সেটা কিন্তু বড় কথা নয়। ব্যাকরণটা নিজের জন্য, আমাদের ভাষাকে মার্জিত সুন্দর করার জন্য ব্যাকরণের জুড়ি নেই। তাই ICDS এর কথা মাথায় রেখে আমি ব্যাকরণের এর আগে একটা ক্লাস তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো, ধ্বনি ও বর্ণের ওপর আমরা করেছিলাম, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব ব্যাকরণের, সেখানেও কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ ICDS মানে বাচ্চাদের নিয়ে কাজ এবং বাচ্চারা ছোটোবেলায় যে বিষয়গুলো শেখে সেই বিষয়গুলো সম্পর্কে তুমি ওয়াকিবহাল কিনা সেগুলো কিন্তু জানতে চাওয়া হবে পরীক্ষার মধ্যে। ডেসক্রিপটিভ পার্ট 25 নম্বর থাকবে। আমার মনে হয় 5টা টপিক থাকবে, কোনো অপশন থাকবে না, যা থাকবে তাই করতে হবে। কিন্তু মূল বিষয় ধ্বনিবর্ণ যে চ্যাপ্টার তোমরা আগের ক্লাসটা দেখবে, সেগুলো যদি ভালো করে যে কোনো ব্যাকরণ বই, যে কোনো বাছবিচার নেই, যে কোনো ব্যাকরণ বই নিয়ে যদি একটু নিয়মিত অনুশীলন করো তাহলে ব্যাকরণটা খুব সহজ হবে। এবং ব্যাকরণে কিন্তু নাম্বার কাটা যায় না এবং অনেকটা অঙ্কের মতন। যদি তুমি একটু বুঝতে পারো আর ঠিকমতো লিখতে পারো তাহলে কিন্তু ছক্কা নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। আজকে যে পার্টটা আমি করাবো, সাধু ও চলিত ভাষা। বেশি কিছু বলার থাকে না, কিন্তু বলার অনেক কিছু আছে। কেন অনেক কিছু আছে? প্রচুর খাতা দেখতে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার। সেখানে দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়ে সাধু কোনটা চলিত কোনটা এটা নির্ধারণ করতে পারে না। তাহলে সাধু ভাষা কি, চলিত ভাষা কি? একটা সময় অনেকে সাধু ভাষায় কথা বলতো। কোনো জায়গা, বিশেষত বাসে, হাসপাতালে বা কোনো জায়গায় গেলে কাউকে সম্ভাষণ করলে কিন্তু এখনও সাধু ভাষায় লেখা থাকে। খেয়াল করে দেখবে, চলিত বাংলায় নয় কিন্তু। বাসে দেখবে লেখা থাকে গেট থেকে নামার সময়, নামিবার সময় টিকিট দেখাইবেন, 3 বৎসরের ঊর্ধ্বে পুরা ভাড়া দিবেন। সেখানে কিন্তু চলিত নেই। সাধু মহৎ জনের ভাষা, মান্য ভাষা হিসাবে, সম্মানীয় ভাষা হিসাবে সাধু ভাষা। কিন্তু আজকের এই ব্যবহারিক জীবনে যেখানে চলিত বাংলা আমাদের প্রধান ভাষা, আমরা এই ভাষায় কথোপকথন করি এবং সমাজ এগিয়ে চলে এই ভাষার মধ্য দিয়ে। এখন যে কটা উপন্যাস রচিত হয় বাংলা সাহিত্যে সবই চলিত বাংলায়, সাধু ভাষায় খুব একটা নেই। আগেকার লেখাগুলো বেশিরভাগ সাধু ভাষা। তাহলে এই সাধু আর চলিত ভাষা কি? সাধু ভাষা কাকে বলে? বাংলা ভাষার যে বিশেষ রীতি, বাংলা ভাষার বিশেষ রীতির আশ্রয়ে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ অক্ষুণ্ণ থাকে, যেখানে তাকে সাধু ভাষা বলে। সাধু ভাষা কিন্তু লেখার ভাষা। ওই যে বললাম, বাসে, হাসপাতালে, সমস্ত জায়গায় দেখবে লেখা থাকে। সাধু বা মহৎ জনের ভাষা বলে সাধু ভাষার এরূপ নামকরণ। যেমন আমি যদি উদাহরণ দিই, তাহারা পর্ণকুটিরে বাস করিতেন। এবার আসো চলিত ভাষা। বাংলা ভাষার যে বিশেষ রীতির আশ্রয়ে ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। কিচ্ছু পার্থক্য নেই। সাধু ভাষায় ক্রিয়াপদ আর সর্বনাম পদের পূর্ণরূপ। খেয়াল করে দেখো, তাহারা,
পর্ণকুটিরে বাস করিতেন। করিতেন ক্রিয়াপদ, তাহারা সর্বনাম পূর্ণরূপ। আর চলিত বাংলায় সর্বনাম পদ ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমি উদাহরণ দিয়েছিলাম, তাহারা পর্ণকুটিরে বাস করিতেন। সাধারণভাবে সাধু থেকে যখন চলিতে যায় সবাই কি করে, তাহারা পর্ণকুটির, তাহলে তো ওটা সাধু ভাষা আছে, তাহলে পাতার বাড়ি বা মাটির ঘর, অর্থাৎ সমস্তটা ভেঙে ভেঙে ব্যাখ্যা করছে না, শুধুমাত্র ক্রিয়াপদ এবং সর্বনাম পদটাকে সংক্ষিপ্ত রূপ করতে হবে। অর্থাৎ তারা পর্ণকুটিরে বাস করত। এই হলো সাধু এবং চলিত। এবার আমি যদি সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য নিরূপণ করি তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। খুব জটিল মনে হতো, কিন্তু খেয়াল করে দেখো, বাবা সাধু ভাষা আছে, চলিত ভাষা আছে, এবার চলিত বাংলায় লিখতে গিয়ে একটা সাধু শব্দ দিয়ে দিলে পুরোটা জিরো হয়ে গেল, শুধুমাত্র টেনশনে, আর কিছু নয়। কিন্তু মূল বিষয়টা জানা থাকলে কারোই টেনশন হবার কথা নয়। চলিত ভাষার মধ্যে সাধু ভাষাও আসবে না। তাহলে সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য কি? সাধু ভাষা একান্তই লেখার ভাষা, খেয়াল করে দেখো বিভিন্ন জায়গায় লেখা, আর চলিত ভাষা লেখার ভাষা, কিন্তু এটি সবচেয়ে বেশি মুখের ভাষা। চলিত বাংলায় কি উপন্যাস রচিত হয় না? হচ্ছে তো, কিন্তু ব্যবহার করি তো আমরা সবচেয়ে বেশি চলিত বাংলা। আমরা কেউ সাধু ভাষায় কথা বলি না, কিন্তু সম্ভবও নয়, পারবো না, ভুল হবেই। আর যখনই যদি মনে করো কেউ চেষ্টা করলে না আমি সাধু ভাষাটায় খুব অভিজ্ঞ, সকল কিছুই করিতে পারিব, তাহলে এই আত্মবিশ্বাস যার আছে, যত গভীর আত্মবিশ্বাসী থাকুক না কেন, ওখানে একটা চলিত বাংলা যদি চলে আসে পুরোটাই জিরো হয়ে যাবে। তাহলে লাভটা কি দাঁড়ালো? তাহলে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় আমরা যে ভাষায় কথা বলতে অভ্যস্ত আমরা সেটা বলবো, আর সেটা বলতে গিয়ে সাধু আনবো না। পরিবর্তনটা যদি আমাকে করতেই হয় সর্বনাম পদ ক্রিয়াপদ, এছাড়া যা আছে তাই রেখে দেবো, আর কিছু পাল্টাবো না। 2 নম্বর পয়েন্ট যদি বলি, সাধু ও চলিত বাংলার মধ্যে পার্থক্য, সাধু ভাষায় কিন্তু তৎসম শব্দের ব্যবহার বেশি দেখা যায়। তৎসম, তাহলে তৎসম শব্দ কোনগুলো? যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলা ভাষায় প্রবেশ করেছে। অর্থাৎ আমাদের যে স্ট্রাকচার ছিল ভাষা, খেয়াল করে দেখো, সংস্কৃত প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল। তাহলে সংস্কৃত থেকে ডাইরেক্ট শিক্ষক, পিতা, মাতা, চন্দ্র, সূর্য সব সাধু ভাষা। খেয়াল করে দেখো, তৎসম শব্দ সেগুলি সোজাসুজি বাংলা ভাষায় প্রবেশ করেছে। তা চলিত বাংলায় কি আমরা বলি না সূর্য উঠেছে? আমরা বলি তো। তাহলে এটা কোনো সাধু শব্দ নয়, কারণ সাধু শব্দের ক্ষেত্রে মাথায় শুধু ঢুকিয়ে দাও সর্বনাম পদ ক্রিয়াপদ। তাহলে তৎসম শব্দ এবং সন্ধিয় সমাসের ব্যবহার দেখা যায় সাধু ভাষার মধ্যে, কিন্তু চলিত ভাষায় এই তৎসম শব্দ এবং সন্ধি সমাসের ব্যবহার সাধুর তুলনায় অনেকটা কম। খেয়াল করে দেখো, তুমি যখন সন্ধি করবে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সন্ধি, তারপরে বই খুলে দেখবে খাঁটি বাংলা সন্ধি চলিত বাংলাতে। 3 নম্বর পয়েন্ট কি বলবো সাধু চলিত বাংলার পার্থক্যের মধ্যে? সাধু ভাষায় ধন্যাত্মক শব্দের কোনো ব্যবহার নেই, কিন্তু চলিত বাংলায় তা খুব একটা সুনির্দিষ্ট নয়, অর্থাৎ কিনা ব্যবহার আছে। 4, সাধু ভাষায় বাক্যের যে পদ গঠন রীতিটা সুনির্দিষ্ট, কর্তা কর্ম ক্রিয়া। চলিত বাংলায় এসব নেই। কি হলো? শুধু একটা কথা, কি হলো? খেয়াল করে দেখো, কোথায় কর্তা, কোথায় কর্ম, কোথায় ক্রিয়া? আমরা কাজ চালিয়ে দিচ্ছি, কিন্তু আমরা কাজ চালিয়ে দিচ্ছি না এই সমস্ত কথা বলে। চলিত বাংলা। লাস্ট পয়েন্ট, সাধু ভাষা সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ সংজ্ঞা থেকে নেওয়া, সংজ্ঞা এটা ছিল। আর চলিত বাংলায় সংক্ষিপ্ত রূপের ব্যবহার হয়। এছাড়া সাধু চলিতের মধ্যে আর কিচ্ছু নেই, অথচ ভীষণ ভয়। বাবা সাধু ভাষা আছে, অনেকের মধ্যে এই ধারণা হয় সাধু ভাষা কি কটমট রে বাবা, এই সব কী লেখে, কেন লেখে, রবীন্দ্রনাথ কেন এমন লিখতে গেল, বঙ্কিমে গেলে আরও অবস্থা খারাপ। একটা ব্যাকরণ বই আছে, যে বইটার নাম আমি বারবার করি, খুব অথেন্টিক বই। আজকালকার দিনে যারা এই ব্যাকরণগুলো লিখেছে সব ওখান থেকে নিয়ে লেখে।
বামনদেব চক্রবর্তী, উচ্চতর বাংলা ব্যাকরণ মনে হয় বইটা, 9-10 পক্ষে আদর্শ বই। সাধু ভাষা পড়ে দেখো, পুরো সাধু ভাষায় লেখা, পড়তে গেলে কীরকম লাগে। বঙ্কিমের আনন্দমঠ নাও, কপালকুণ্ডলা নাও, বিষবৃক্ষ নাও, পড়ে দেখো প্রথম লাইন। এই কমলাকান্তের দপ্তর আমি যেটা দিলাম সাধু ভাষায়, পড়ে দেখো কেমন খটমটো, কিন্তু না, কোনো খটমটো নয়। আমরা অনেক সময় এই সাধু ভাষাটাকে বা এই বঙ্কিম গদ্য বা বঙ্কিম রবীন্দ্রনাথের উপন্যাসকে আমরা কিন্তু অনেক সময় এইভাবে ব্যাখ্যা করে থাকি যে আমরা আখ খাই না, আখ যেন তো এখন পাওয়া যায়, বাজারে পাওয়া যায় লম্বা লম্বা আখ। কীভাবে খেতে ভালো লাগে আখ? বাড়িতে মা কেটে দেবে, টুকরো টুকরো করে দেবে, তুমি কাঁটা চামচ দিয়ে মুখে নিয়ে খাবে। যারা অলস তারা ওইভাবে আখ খায়। আখ খেতে হয় ছুলে, দাঁত দিয়ে এরকম ধরে টেনে ছুলে খেতে হয়। খেতে গেলে কী হয় জানো, অনেক সময় কেটে যায়, কষ্ট হয়, বাবা কি শক্ত, অনেকের দাঁতও ভেঙে যায়। তাহলে প্রথমে কষ্ট, কিন্তু তারপর যখন ওই আখটা ছুলে কামড়ে চিবিয়ে রসটা খাবে, যখন এখান থেকে নামতে নামতে যাবে, তখন দেখবে তীব্র এক প্রশান্তি। দারুণ মিষ্টি তো। এদের গদ্য তাই, প্রথমে কঠিন লাগবে, আর তুমি কঠিন দেখে ভয়ে বই বন্ধ করে দিলে। এখনকার বেশিরভাগ ছেলে মেয়েকে দেখা যায় আগে বইয়ের মাপ দেখে নেয়, এই মোটা বই বাবা এতটা পড়তে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেউ কি কমনের আশা করতে পারে? হয় কি? আমার তো জানা নেই। কেউ যদি নিয়মগুলোকে আত্মস্থ করে আর বাড়িতে যদি নিয়মিত প্র্যাকটিস করে, তাকে আটকাবে কে? অভ্যাস আর অনুশীলন। আজকের কষ্ট আগামী দিনের সুখ। আর আজকে যদি তুমি সুখ করো, সকাল 8টার আগে আমার ঘুম ভাঙবে না, আগামী দিনে কষ্ট করতে হবে। কিসের ঘুম? চাকরি পেলে পরে ঘুমাবো, শনি রবি ছুটি থাকে নাকি সরকারি কর্মীর? তাহলে সেই জায়গাটায় যেতে গেলে তো তোমাকে আজকে কষ্ট করতে হবে, আজকে রক্ত ঝরবে, তারপরে তো আরাম পাবে। আর সেই আরামের জায়গায় যেতে গেলে তুমি কেন কষ্ট করবে না, নিজেকে প্রশ্ন করো। চাকরিটা তোমাকে পেতে হবে, পেতে গেলে পড়তে হবে বই নিয়ে। এই যে সাধুচলিত কবে পড়িয়েছে? 9-10-এ। শিক্ষক তার দায়বদ্ধ পালন করেছে, স্কুল সিলেবাস নির্দিষ্ট সময় শেষ করেছে, পরীক্ষায় ছিল। কিন্তু স্কুল আর কলেজের পড়াশোনাটা কি ছিল? পরীক্ষায় পাশ করতে হবে, শেখার না। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে যারা শেখার শিখেছিল তারা আজকে কর্মজীবনে সফল। যারা শেখেনি তাদের পুনরায় শিখতে হয়। আমরা চেষ্টা করি পুনরায় আবার সাধুচলিত ভাষা। ভাবতে অবাক লাগে না? 7-8-এর বিষয় এখন পড়তে হচ্ছে, ভালোভাবে পড়িনি বলে। তাতে কি হয়েছে? আবার পড়ি। তাহলে একবার পড়ে নিই, বুঝে নিই। তার জন্য ব্যাকরণ শিখতে গেলে, পড়তে গেলে ধৈর্য লাগে, সময় লাগে। সেই সময় তোমাকে দিতে হবে। বাংলাকে গুরুত্ব দিতে হবে। 200 নম্বরের বাংলা। সবাই মনে করে ও কোনো ব্যাপার না, WBCS একটা চিঠি দেবে, একটা বোধ পরীক্ষাও চালিয়ে দেবো, মেরে দেবো, এরকম ভাষা আমরা শুনতে পাই, কোনো ব্যাপার না। কিন্তু পেয়ে দেখো না 50% পাও কি না? অনুশীলন যার আছে সে পাবে। তাই একটুখানি পড়ে নেওয়া ভালোভাবে। তাহলে সাধুচলিত একটু বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি অসুবিধা হবে না। ICDS পরীক্ষায় আরেকটা বিষয় আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি, সেটা হলো, আমি লিখছি দেখো, বর্ণ বিশ্লেষণ। অর্থাৎ তোমাকে কিছু শব্দ দিয়ে দেবে, সেই শব্দগুলোর মধ্যে কি কি বর্ণ আছে বিশ্লেষণ করে তোমাকে দেখাতে হবে। তাহলে আমি যদি বলি, একটু দুই একটা কথা একটু বলে নিই। বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে যখন তুমি করবে, তখন উচ্চারণকে নিয়ে বর্ণ বিশ্লেষণ করো না। আমি উচ্চারণ যা করছি তাই, কারণ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের স্বরূপ অনুসারে বিশ্লেষণ করতে হবে। আর যদি উচ্চারণ নিয়ে বিশ্লেষণ করো তাহলে কিন্তু সেটা ধ্বনি বিশ্লেষণ হবে। আমার এখানে বিষয় কিন্তু বর্ণ বিশ্লেষণ। আজকে যদি আমি বলি মহাভারত, কি আছে মহাভারতের মধ্যে? বিশ্লেষণ করো তো দেখি। ম আছে তো, আর ব্যঞ্জন বর্ণ থাকলে নিচে হসন্ত প্লাস কি আছে ময়ের সঙ্গে? ময়ের সঙ্গে কি আছে বলো? ম। ব্যঞ্জন বর্ণ তো, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে কি আসে? অ, হ, আ, মহা হলো। তাহলে মহার মধ্যে কি আছে? ভারত প্লাস ভ,
হসন্ত, আ ভা, রথ, রথটা কি দিয়ে দেব, র, হসন্ত, অ, ত, অ, মহাভারত। এটাই হলো বর্ণ বিশ্লেষণ। যদি একটু ভুল হয়ে যায় পুরোটা কেটে দেবে। আবার একটা ঠিক করতে পারলে, যদি তুমি এটা ঠিক করো তাহলে তুমি 1 নম্বর পেয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা নিয়ে বর্ণ বিশ্লেষণে, মধ্যাহ্ন। কি আছে, ম, অ, ধ, ধয়ের সঙ্গে কি আছে, জ ফালা মানে জ, জয়ের সঙ্গে কি আছে, জ ফালার সঙ্গে কি আছে, আ, মধ্যা, ন, হয় নয়, হন, অ, হ, ন প্লাস উপরে অ লিখলাম, মধ্যাহ্ন। যে কোনো শব্দ নাও না, প্রচুর শব্দ আছে, প্র্যাকটিস করো না। তাড়াহুড়ো করলে, সামান্য একটু তাড়াহুড়ো করবে, একটা হসন্ত দেবে না, বা কোনো জায়গায় ভুল থেকে যাবে, পুরো নাম্বারটা কাটা যাবে। এগুলো ছোটোবেলায় বাচ্চাদের শেখানো হয়। ICDS এর ক্ষেত্রে আমি আবারও বলি, ধ্বনি বর্ণ, ভাষা উপভাষা, সাধু চলিত, বর্ণ বিশ্লেষণ, দল, এগুলো যদি ভালো মতন শেখো তাহলে দেখবে তোমার ব্যাকরণে খুব ভালো নাম্বার পাবে। যাই হোক, আজকে সময় শেষ হয়ে এসছে। যা যা করানো হলো এগুলো বাড়িতে ঘড়ি ধরে নিয়ম মতো প্রতিদিন অনুশীলন করো ব্যাকরণ বই নিয়ে। ব্যাকরণের প্রতি যে দুর্বলতা আছে সেটা কেটে যাবে। ব্যাকরণকে সময় দাও, তাহলে দেখবে নিজে ভবিষ্যতে খুব ভালো কিছু করতে পারবে, পাশাপাশি নিজের ভাষা দক্ষতাও ঠিক হবে। স্যার, আজকের সময় একদম শেষ। আজকের বাংলা ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট বাংলা ক্লাসে অন্য টপিকে আপনার সাথে আবারও ক্লাস করব আমরা। অনেক ধন্যবাদ স্যার রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপাতত এই পর্যন্তই। আর যেটা বারবার আমরা বলে থাকি, এখন কম্পিটিটিভ ফিল্ড কিন্তু টু টাফ, সো আমাদের প্রিপারেশনও সেরকমই হতে হবে। বাকিটা রাইস এডুকেশন তো অলওয়েজ আপনাদের সাথেই রয়েছে। আপাতত এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।